দক্ষিণ এশিয়ায় সভ্যতা ভিত্তিক ইতিহাসে পাকিস্তানের নামটা কিন্তু লেখা রয়েছে, কেনই বা থাকবে না। সুপ্রাচীন মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু করে গান্ধার রাজ্য, এই সমস্ত কিছু ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে তার দখল তো রয়েছে এই দেশটির কাছেই। খ্রিস্টপূর্ব 1500 অব্দে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গড়ে উঠেছিল গান্ধার নামে এক ইন্দো আর্য রাজ্য। এই গান্ধার ছিল প্রাচীন ভারতবর্ষের ষোড়শ মহাজনপদের একটি। তক্ষশিলা ছিল এর রাজধানী। উন্নত শিক্ষা এবং সংস্কৃতির জন্য তখন সারা বিশ্বব্যাপী দারুণ খ্যাতি কুড়িয়েছিল তক্ষশিলা। প্রায় 1000 বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল তক্ষশিলার ইতিহাস। 18 শতকের শেষের দিকে ব্রিটিশ রাজ সরকারের দুই প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম এবং জন মার্শালের চেষ্টায় সকলের সামনে আসে তক্ষশিলার ধ্বংসাবশেষ। মার্শাল সিন্ধু যে সভ্যতা রয়েছে সেই সিন্ধু সভ্যতার পাশাপাশি প্রাচীন এই সুসংগঠিত নগরীকেও আলোর মুখ দেখিয়েছিলেন। রামায়ণেও এর উল্লেখ রয়েছে। রামায়ণ বলছে যে দশরথের দ্বিতীয় ছেলে ভরত গান্ধার রাজ্য জয়ের পর নিজ সন্তান তক্ষের নাম অনুসারে এই অঞ্চলের নাম রেখেছিল তক্ষশিলা। মহাভারতেও তক্ষশিলার উল্লেখ রয়েছে। আবার অনেকের মতে প্রাচীন ভারতের নাগা জনগোষ্ঠীর তক্ষক নাম থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল তক্ষখণ্ড। সময়ের সঙ্গে সঙ্গে তক্ষখণ্ড এই নামটা পরিবর্তন হয়ে তক্ষশিলার আকার নেয়। গ্রিকদের লেখনীতে তক্ষশিলা হয়ে উঠেছিল ট্যাক্সিলা। বহুকাল আগে থেকেই এই এলাকায় মনুষ্য জাতির যে বসবাস, সেই বসবাসের প্রমাণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব প্রায় 3500 অব্দে সেই সময় পর্বে দাঁড়িয়ে মাইক্রোলিথিক শিকারীরা এখানে 3টি গুহায় বসবাস করত বলে তাদেরও কিন্তু প্রমাণ মিলেছে। খ্রিস্টপূর্ব 3500 থেকে 2700 এই সময় পর্বে কৃষির সঙ্গে সম্পৃক্ত সম্প্রদায়ের লোকেরা তারা এই উপত্যকায় বসতি গড়ে তুলেছিল। এখানে পাথর, হাড়, ছোট ছোট পাথরের হাতিয়ার, কুঠার, হস্তনির্মিত মৃৎশিল্পের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে। খ্রিস্টপূর্ব 2700 খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব 2100 অব্দ এই সময় পর্বে নব্য প্রস্তর থেকে ব্রোঞ্জ যুগে প্রবেশ করে তক্ষশিলা। তৎকালীন বিশ্বে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বা তক্ষশিলা মহাবিহার ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। খ্রিস্টপূর্ব প্রায় 500 অব্দে নির্মিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পণ্ডিত এবং শিক্ষার্থীদের ছিল মিলন মেলা। সারা এশিয়া থেকে জ্ঞান আহরণের জন্য এখানে প্রচুর পড়ুয়ারা তারা আসতেন। তক্ষশিলা মহাবিহারের আঙিনা মুখরিত থাকতো বিভিন্ন জ্ঞানী গুণীদের আনাগোনায়। তবে কেউ ইচ্ছা করলেই এই বিশ্ববিদ্যালয়ে যে পড়ার সুযোগ পাবে তা একেবারেই নয়। সেই জন্য বয়স কমপক্ষে 16 বা তার বেশি হতে হতো। নিজ এলাকায় প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে তাকে রীতিমতন প্রমাণ করতে হতো যে সে তক্ষশিলায় পড়ার জন্য যোগ্য। পড়াশোনার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হতো। তবে যারা আর্থিকভাবে অসচ্ছল ছিল তারা গায়ে গতরে খেটে সেটা পরিশোধ করে দিত। এখানে পড়াশোনা কি করানো হতো? গণিত, বেদশাস্ত্র, অর্থনীতি, চিকিৎসাবিদ্যা, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, ব্যাকরণ, এই সমস্ত জিনিস। এই শিক্ষা ব্যবস্থা ছিল ভীষণ আধুনিক। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে চাণক্য, পাণিনি, চরক, বিষ্ণু শর্মা, নাগার্জুন এদের নাম। খ্রিস্টপূর্ব 405 অব্দের দিকে বিখ্যাত চীনা পরিব্রাজক ফা হিয়েন এসেছিলেন এখানে। তিনি একে ভীষণ পবিত্র এবং সমৃদ্ধশালী বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তক্ষশিলা নিয়ে আপনাদেরকে আরো গল্প বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে নালন্দা ঠিক কেন ধ্বংস হয়েছিল জানেন? শুধুমাত্র এক শাসকের বলা যেতে পারে যে ভয় থেকে সেটিকে ধ্বংস করা হয়েছিল। সেই সম্পর্কে জানতে গেলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। তক্ষশিলা তার জীবদ্দশায় এই অঞ্চলকে পালাক্রমে বহু শাসকের হাত বদল হতে দেখেছে। কখনো স্বদেশী তো কখনো ভিনদেশীরা এখানে শাসন করে গিয়েছে। খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 372 অব্দ পর্যন্ত এখানে কিন্তু একাডেমিড সাম্রাজ্যের বিস্তার ছিল। এরপর এখানে আসেন আলেকজান্ডার দ্য গ্রেট। তবে তিনি খুব বেশি দিন এই এলাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখেননি। এরপর এখানে
ক্ষমতার নাট্যমঞ্চে আবির্ভাব ঘটে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের। তিনি প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য, ভারতের প্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, তাই এখানে বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল তক্ষশিলা। চন্দ্রগুপ্তের পর সম্রাট অশোকের আমলে তক্ষশিলা তার স্বর্ণযুগ পার করে। অশোকের মৃত্যুর পর গান্ধারে আক্রমণ করে বসে ইন্দো গ্রিকরা। মধ্য এশিয়া থেকে সেই সময় কিন্তু তারা রীতিমতন যে সেই দখল নেওয়া শুরু করেছিল। আবার খ্রিস্টপূর্ব প্রথম শতকে পার্থিয়ানরা এসে এই জায়গা দখল করে। প্রায় 100 বর্ষ ধরে চলতে থাকে এদের অনুশাসন। 50 খ্রিস্টাব্দে চীনের উত্তর পশ্চিম থেকে আগত কুষাণ গোত্র কাবুল উপত্যকা এবং গান্ধার জয় করে নেয়। কুষাণ সম্রাট কনিষ্কের আমলে পুরো কুষাণ সাম্রাজ্য সেই সময় কিন্তু গান্ধারের গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র হয়ে উঠেছিল। পশ্চিমে মারভে, পূর্বের খোতার এবং উত্তরের আরাল সাগর থেকে দক্ষিণের আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল এর সীমানা। কনিষ্কের পাশাপাশি তার বংশধর বাসুদেবকেও এই রাজ্যের উন্নয়নে মনোনিবেশ করতে দেখা গিয়েছিল। একসময় কুষাণ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে একে একে বহু রাজবংশের ক্ষমতার হাত বদল হয় গান্ধারের। বৌদ্ধ স্থাপত্য শিল্পে ঢিবির আকৃতি বিশিষ্ট বৌদ্ধ সমাধি স্তম্ভ হিসেবে খ্যাত স্তূপের কদর ছড়িয়েছে সারা বিশ্বে। প্রাচীন ভারতে বহু সাম্রাজ্যে এই সুনিপুণ কারুকার্য খচিত স্তূপের আধিক্য লক্ষ্য করা যায়। আধিপত্য এখানে কিন্তু অনেক কিছুর। স্থাপত্য শিল্পের পাশাপাশি এগুলো ধর্মীয় গুরুত্বকেও অর্জন করেছিল। তার মধ্যেই একটি স্তূপ হচ্ছে ধর্মরাজিক স্তূপ। মৌর্য সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট অশোক এর নির্মাতা। এটি তক্ষশিলার সবথেকে বড় বৌদ্ধ স্থাপত্য কীর্তি। বিশ্বাস করা হয় গৌতম বুদ্ধকে এইখানেই সমাধি দেওয়া হয়েছিল। সেখান থেকেই তার অবশিষ্টাংশ এখানে স্থানান্তরিত করে এই সৌধ নির্মাণ করা হয়। এরপরে রয়েছে কুনাল স্তূপ। এই কুনাল স্তূপের কিংবদন্তি অশোকের সন্তান কুনালের সঙ্গে যুক্ত। সম্রাট অশোকের পঞ্চম স্ত্রী তিনি ছিলেন কুনালের মা। তিনি সৎ মা ছিলেন। তিনি কপটতার আশ্রয়ে সম্রাট অশোকের নাম করে কুনালের কাছে একটি চিঠি পাঠান, যেখানে কুনালের 2 চোখ উপড়ে ফেলার আদেশ লেখা ছিল। অথচ অশোক এই ব্যাপারে কিছুই জানতেন না। পরে অশোকের দরবারে কুনাল নিজের চোখ উপড়ে পাঠালে তাতে দারুণ ব্যথিত হন তিনি। সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। জনশ্রুতি অনুসারে বৌদ্ধগয়াতে গিয়ে কুনালের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন অশোক। এই গল্পের উপরে ভিত্তি করেই তক্ষশিলায় গড়ে উঠেছে এই স্তূপ। অর্থাৎ এই তক্ষশিলার আনাচে কানাচেতে জড়িয়ে রয়েছে এইরকম প্রচুর গল্প। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।